আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা বৃষ্টির ঠিকানা উপন্যাসের ৯ নম্বর পর্ব। ফিরে আসা। সুমি টুম্পার হাত ধরে বসেছিল। দুজনে বারান্দায় বসেছে। কারও মুখে কোনো কথা নেই। বাইরে অন্ধকার নেমেছে। ওরা তবু কোনো আলো জ্বালায়নি। সুমি নরম গলায় বলল, টুম্পা আপু, তুমি মন খারাপ করো না। তোমাকে মন খারাপ করতে দেখলে আমার অসম্ভব খারাপ লাগে। শোনো সুমি, এরকম একটা কিছু হলে যেটুকু মন খারাপ হওয়ার কথা তার থেকে আমি একটুও বেশি মন খারাপ করছি না। টুম্পা আপু, সুমি নিচু গলায় বলল, ওই লোকটা তোমাকে যে খারাপ খারাপ কথা বলেছে তুমি সেটা নিয়ে মন খারাপ করো না। টুম্পা একটা নিঃশ্বাস ফেলে বলল, লোকটা আসলে খারাপ খারাপ কথা বলে নাই, সত্য কথা বলেছে। কথাগুলো শুনতে খারাপ লেগেছে, কিন্তু প্রত্যেকটা কথা সত্যি। সুমি মাথা নাড়ল, বলল, না, সত্যি না। টুম্পা বলল, সত্যি, আমি এখানে থাকবো না। এসেছি মাত্র কয়েকদিনের জন্য। আমার উচিত হয়নি আব্বুর সাথে এভাবে জড়িয়ে পড়া। কিন্তু কিন্তু তুই বল, আমি যদি জানি আমার আব্বু এভাবে আছেন, আমি তাহলে তার সাথে দেখা না করে থাকতে পারতাম? আর দেখা হলে তার সাথে না মিশে পারতাম? না, পারতে না। কিন্তু পারা উচিত ছিল। আব্বু তো আর অন্য 10টা মানুষের মতো না। আব্বু স্কিজোফ্রেনিয়ার রোগী। আব্বুকে এভাবে ঘর থেকে বের করে আনা ঠিক হয় নাই। আমি একবারও বুঝতে পারি না এরকম কিছু হবে। সুমি, তুমি বিশ্বাস করো, যখন আমি দেখলাম আব্বুর মাথায় একটা রিভলভার ধরেছে, আমার যে ভয় লেগেছিল। সুমি টুম্পার হাত ধরে বলল, কেন ওই কথাগুলো মনে করছো? ভুলে যাও টুম্পা আপু। যদি ভুলে যাওয়ার একটা সুইচ থাকতো, তাহলে আমি টুক করে সেই সুইচটা অফ করে দিয়ে সব কিছু ভুলে যেতাম। সুমি কোনো কথা বলল না। কিছুক্ষণ অপেক্ষা করে টুম্পা বলল, আমাদের সবাইকে নিয়ে কক্সবাজার, রাঙামাটি এসব জায়গায় যাওয়ার কথা ছিল, মনে আছে? কতদিন থেকে যেতে চেষ্টা করছি, যেতে পারছি না। এখন যেতে পারবো। সুমি কোনো কথা বলল না। টুম্পা বলল, দোকানের সামনে ছোট বাচ্চাগুলোর ছবি তুলেছিলাম, মনে আছে? তাদের ছবিগুলো প্রিন্ট করে দিতে হবে। কতদিন থেকে বাচ্চাগুলি নিশ্চয় অপেক্ষা করে আছে। সুমি এবারেও কোনো কথা বলল না। টুম্পা বলল, সবাই মিলে একটা বাংলা নাটক দেখার কথা ছিল, মনে আছে? আর একটা বাংলা সিনেমা। এখন আমরা সেটাও দেখতে পারবো। বাংলাদেশে এসে আসলে এখনো কিছুই করি নাই। সুমি এবারেও কোনো কথা বলল না। দুইজন চুপচাপ অন্ধকারে বসে রইল। রাত্রে খাবার টেবিলে আজকে কেউ বেশি কথা বলল না। কথাবার্তায় কেউ একটিবারও টুম্পার আব্বুর কথা তুলল না। কথা যেটুকু ছিল, ছোট খালার রান্না, ছোট খালুর অফিসের একজন বোকা অফিসার, আর সুমির স্কুলের একজন রাজাকার টাইপের টিচারকে নিয়ে। খাওয়া শেষ করে আজকে অন্য দিনের মতো সবাই বসে গল্পগুজব করল না, যে যার মতো শুয়ে পড়ল। টুম্পা বিছানায় অনেক রাত পর্যন্ত নিঃশব্দে শুয়ে রইল। তার চোখে ঘুম আসছিল না। গভীর রাতে তার ঘরের দরজা খুলে ছোট খালা এসে ঢুকলেন। নিচু গলায় খালা বললেন, টুম্পা, মা ঘুমিয়ে গেছিস? না ছোট খালা। ছোট খালা মশারির ভেতরে ঢুকে টুম্পার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি খোঁজ নেওয়ার জন্য হাসপাতালে ফোন করেছিলাম। তোর আব্বু ভালোই আছেন। কাল সকালে রিলিজ করে দেবে। থ্যাংক ইউ ছোট খালা। তুই কোনো কিছু নিয়ে চিন্তা করিস না। আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না ছোট খালা, তুমি ঘুমাতে যাও। ছোট খালা টুম্পার মাথায় হাত বোলাতে থাকলেন, ঘুমাতে গেলেন না। রাঙামাটি এবং কক্সবাজারে যাওয়ার কথা অনেক দিন থেকে বলা হচ্ছিল, কিন্তু পরদিন ঘুম থেকে উঠে সবাইকে নিয়ে ছোট খালু একটা চা বাগানে রওনা দিলেন। ঢাকা শহর থেকে বের হতেই তাদের 1.5 ঘন্টা লেগে গেল। রাস্তায় যা ভিড়, সেটা আর বলার মতো নয়। ভিড় ব্যাপারটা টুম্পার অবশ্যই খারাপ লাগে না। গাড়ির ভিতরে বসে বসে রাস্তার মানুষগুলো দেখা খুব মজার একটা ব্যাপার। এক একজন মানুষের মুখের ভঙ্গি এক এক রকম। কেউ গম্ভীর, কেউ খুশি, কেউ রাগ, কেউ বিরক্ত, কেউ কেউ একেবারে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এক জায়গায় দেখা গেল দুইজন হাতাহাতি করছে। অন্য মানুষেরা গোল হয়ে দেখছে। মনে হয় ব্যাপারটা বেশ উপভোগই করছে। গাড়ি একটু যায়, তারপর থেমে যায়, তারপর আবার একটু যায়। ঘন্টা খানেক এরকম হওয়ার পর রুমি হড়বড় করে বমি করে দিল।
ভাগ্যিস বমি করার আগে রুমি একটা ওয়ার্নিং দিয়েছিল, তাই ছোট খালার কোলের উপর বমি না করে জানালা দিয়ে মাথা বের করে বাইরেও বমি করতে পারলো। সকালে রুমি এমন কিছু খায়নি, কিন্তু বমি করলো অনেক কিছু। কোথা থেকে সেগুলো পেটে এসেছে কে জানে। শেষ পর্যন্ত ভিড় পার হয়ে তারা হাইওয়েতে উঠে গেল। তখন রাস্তা মোটামুটি ফাঁকা। ফাঁকা রাস্তায় এসে টুম্পার মনে হলো ভিড়টাই বুঝি ভালো ছিল, কারণ গাড়ির ড্রাইভার ফাঁকা রাস্তায় যেভাবে গাড়ি চালাতে লাগলো যে মনে হতে লাগলো এটা গাড়ি নয়, এটা বুঝি একটা প্লেন। এটা বুঝি এক্ষুনি রাস্তা ছেড়ে আকাশে উড়ে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে উল্টো দিক থেকে আসা দৈত্যের মতো বাস আর ট্রাকগুলো। ড্রাইভারেরা একেবারে সোজাসুজি একজন আরেকজনের দিকে এগুতে থাকে, অনেকটা যেন কার নার্ভ কত শক্ত তার একটা পরীক্ষা। একেবারে শেষ মুহূর্তে দুটি গাড়ি একটু সরে একজন আরেকজনকে জায়গা করে দেয়। টুম্পার প্রত্যেকবারই মনে হয় এক্ষুনি বুঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে সবাই ছাতু হয়ে যাবে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। টুম্পা অবাক হয়ে দেখল তাদের ড্রাইভার এরকম পাগলের মতো গাড়ি চালাচ্ছে, কিন্তু ছোট খালা ছোট খালু বা অন্য কেউই সেটা নিয়ে একটুও অস্থির হচ্ছে না। টুম্পা একটু পরে বুঝতে পারল এই দেশে সবাই এভাবেই গাড়ি চালায়। আমেরিকান একজন কল্পনাও করতে পারবে না যে কেউ এইভাবে গাড়ি চালাতে পারে। টুম্পার নিঃশ্বাস বন্ধ করে রইল, মনে মনে আল্লাহকে ডাকতে থাকলো যেন কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট না করে চা বাগানে পৌঁছাতে পারে। যেভাবে গাড়ি চালাচ্ছে তাতে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে আর কেউ বেঁচে থাকতে হবে না। শেষ পর্যন্ত যখন চা বাগানে পৌঁছালো তখন চা বাগান দেখে টুম্পার যত আনন্দ হলো তার থেকে অনেক বেশি আনন্দ হলো গাড়ি থেকে নামতে পেরে। গাড়িটা একটা গেস্ট হাউসের সামনে থেমেছে। গেস্ট হাউসটা একটা টিলার উপরে। এখানে দাঁড়িয়ে বহু দূর দেখা যায়, যত দূর দেখা যায় শুধু চা বাগান। টুম্পার চা খেতে খুব ভালো লাগে, কিন্তু আগে কখনোই চিন্তা করেনি চা কোথা থেকে আসে। টিলার উপর দাঁড়িয়ে চা বাগানটা দেখতে দেখতে টুম্পা অবাক হয়ে বলল, কি আশ্চর্য। সুমি জিজ্ঞেস করলো, কোনটা কি আশ্চর্য? এই চা বাগান। আমি কখনোই ভাবিনি চা বাগান এরকম হয়। তুমি কি ভেবেছিলে? আমি জানি না কি ভেবেছিলাম, মনে হয় ভেবেছিলাম বড় বড় গাছ থেকে টি ব্যাগ ঝুলছে। সুমি হিহি করে হেসে বলল, ভালোই বলেছ টুম্পা আপু। গেস্ট হাউসে বেশ কয়েকটা ঘর। একটাতে ঢুকলো টুম্পা আর সুমি, অন্যটাতে ছোট খালা ছোট খালু আর রুমি। রুমি অবশ্যই ঘণ্টাখানিক পরেই নিজের বিছানা বালিশ নিয়ে টুম্পাদের রুমে চলে এলো। গেস্ট হাউসে পৌঁছানোর সাথে সাথেই টেবিলে খাবার দেওয়া হয়েছে। অনেক বেলা হয়ে গেছে বলে সবার পেটেই খুব খিদে। সে জন্যেই হোক আর ভালো রান্নার জন্যেই হোক সবাই খুব মজা করে খেলো। ছোট খালু বললেন তিনি একটু শুয়ে ঘুমাবেন। ছোট খালা বললেন, সে কি, বেড়াতে এসে ঘুমাবে মানে? ঘুমাতে পারবে না, চলো বের হই, এক্ষুনি বের হব। কত কি আছে দেখার, কত সুন্দর চা বাগান। একটু পর দেখা গেল ছোট খালায় শুয়ে ঘুমিয়ে একেবারে কাদা হয়ে গেছেন। ছোট খালু এপাশ ওপাশ করছেন, তার চোখে ঘুম আসছে না। টুম্পা, সুমি আর রুমি তাদের জন্য অপেক্ষা না করে বের হয়ে গেল। চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে টুম্পা অবাক হয়ে দেখে চা বাগানের মেয়ে শ্রমিকেরা শাড়ি বেঁধে চা তুলতে যাচ্ছে। মেয়েগুলো শুকনা, তাদের মাথায় বড় বড় ঝুড়ি। চা বাগানের মাঝে দাঁড়িয়ে হাত দিয়ে এত তাড়াতাড়ি চা পাতা ছিঁড়ছে যে তারা দেখে অবাক হয়ে যায়। সুমি ফিসফিস করে বলল, টুম্পা আপু, কি? চায়ের বিজ্ঞাপনে এই চা বাগানের ছবি থাকে, সেখানে যে মেয়েরা চায়ের পাতা তুলে তারা হয় নাদুস নুদুস মোটা সোটা, আর এই মেয়েগুলি দেখো কি শুকনা। টুম্পা বলল, এই মেয়েগুলি কাজ করে, যারা কাজ করে তারা কোনোদিন মোটা হতে পারে না, যারা ঘরে বসে বসে খায় তারা মোটা হয়। তা ঠিক। টুম্পা, সুমি আর রুমি চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল। এক জায়গায় একটা টিলা শেষ হয়ে গেছে, নিচে একটা শুকনা খাল। খালের ভেতর দিয়ে টলটলে পরিষ্কার পানি তীর তীর করে বয়ে যাচ্ছে। টুম্পা, সুমি আর রুমি খালের পাড়ে একটা গাছের গুঁড়িতে বসে রইল। রুমি জিজ্ঞেস করলো, টুম্পা আপু, আমেরিকাতে চা বাগান আছে? হুম,
কিন্তু আমেরিকা তো অনেক বড় দেশ, সেখানে পাহাড় আছে, মরুভূমি আছে, সাগর আছে, নদী আছে, জঙ্গল আছে। সুমি তার ঘাড় চুলকাতে চুলকাতে বলল, তুমি কখনো মরুভূমি গেছো? টুম্পা একটু অবাক হয়ে সুমির দিকে তাকালো। এই প্রশ্নটাতে এত অবাক হওয়ার কি আছে সুমি বুঝতে পারল না। আবার জিজ্ঞেস করলো, গিয়েছো টুম্পা আপু? টুম্পা চোখ বড় বড় করে বলল, তোমার ঘাড়ে ওইটা কি? সুমি ঘাড়ে হাত দেয়। যেখানে চুলকাচ্ছিল সেখানে পিছলে পিছলে এক ধরনের অনুভূতি। মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু এমন জায়গায় চুলকাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। ভয় পাওয়া গলায় বলল, কি? রুমি চিৎকার করে বলল, নড়ছে, এটা নড়ছে। সুমি তখন গলা ফাটিয়ে চিৎকার করে দাপাদাপি করতে লাগলো। কাছাকাছি কয়েকটা মেয়ে চায়ের পাতা তুলছিল। চিৎকার শুনে তাদের কয়েকজন ছুটে আসে, বলে, কি হয়েছে গো? সুমি তখন কোনো কথা বলতে পারছিল না, সারা শরীর শক্ত করে গলা ফাটিয়ে চিৎকার করছে। টুম্পা বলল, ঘাড়ের মাঝে কি যেন হয়েছে। কালো মতো একটা মেয়ে এগিয়ে এসে এক নজর দেখে হিহি করে হেসে বলল, জোকে ধরিছে। চোখ চোখ বলে সুমি এবারে এমন চিৎকার শুরু করে দেয় যে তাকে দেখে মনে হতে থাকে সে বুঝি হার্ট ফেল করে মরেই যাবে। কালো মতো মেয়েটি হাসতে হাসতে বলে, এত ভয় পাও কেন? জোকেরে ভয় পাই নাকি? তুমি লাফ দিও না, আমি জোক তুলে দেই। সুমি বলল, প্লিজ 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 প্লিজ। মেয়েটি ঘাড়ে হাত দিয়ে কিভাবে জানি জোকটারে ধরে টেনে খোলার চেষ্টা করলো। এমনভাবে কামড়ে ধরেছে যে টানার সাথে সাথে ইলাস্টিকের মতো লম্বা হতে থাকে, কিন্তু ছুটে আসে না। ছেড়ে দিয়ে আবার টেনে ধরতেই এবারে ছুটে এলো। জোকটা নিচে ফেলে পা দিয়ে ডোলে পিষে ফেলতেই রক্ত দিয়ে জায়গাটা একটু লাল হয়ে যায়। কালো মতন মেয়েটা বলল, কত রক্ত খাইছে দেখো। সুমি এতক্ষণ ভয়ে কাবু হয়েছিল, এইবারে ফোঁস ফোঁস করে কাঁদতে শুরু করে দিল। মেয়েটা বলল, কান্দনের কিছু নাই, জোকে কামড়ালে কিছু হয় না। আমাদের প্রত্যেক রোজ 4-5টা কামড়ায়, রক্ত খাইয়া ঢোল হইয়া গড়াইয়া পড়ে, আমরা টের পর্যন্ত পাই না। এটা শুনেও সুমি খুব ভরসা পেল না, ফোঁস ফোঁস করে কাঁদতেই লাগলো। টুম্পা বলল, এখন আর কাঁদছো কেন? জোক তো সরিয়েই ফেলেছে। তোমাকে ধরলে তুমিও কাঁদতে। টুম্পা বলল, সেটা মিথ্যা বলো নাই, কিন্তু এখন কান্না থামিয়ে এই মেয়েটাকে থ্যাঙ্কস দাও। সুমি ফোঁস করে কাঁদতে কাঁদতে মেয়েটাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি আপু? নাম আমার? হ্যাঁ। কমলা। কমলা আপু, তোমাকে থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। তার মানে অনেক ধন্যবাদ। তুমি আজকে আমাকে না বাঁচালে আজকে এই জোক আমাকে খেয়ে ফেলতো। কমলা নামের মেয়েটা হি হি করে হাসতে হাসতে বলল, কি কথা বলে, এইটা তো একটা জোক, এইটা তো বাঘ না ভাল্লুক না। সুমি বলল, আমি বাঘ ভাল্লুক ভয় পাই না, কিন্তু জোক, ও মা গো। সবাই চা বাগান থেকে বিদায় নিয়ে ঢাকায় রওনা দিল পরদিন দুপুরবেলা। এর মাঝে তারা অনেক কিছু করেছে। চা বাগান ঘুরে দেখেছে, চায়ের পাতা তুলে আনার পর ধাপে ধাপে সেটা দিয়ে কিভাবে চা বানানো হয় সেটা দেখেছে, কিভাবে প্যাকেট করে বাক্সে ভরা হয় সেটা দেখেছে, চা শ্রমিকেরা কোথায় থাকে, কিভাবে থাকে সেটা দেখেছে, তাদের একটা মন্দির দেখেছে, এমনকি শ্মশানে একজনকে পুরাতেও দেখেছে। কিন্তু তারপরেও সারাক্ষণই তাদের কথাবার্তা হলো জোককে ঘিরে। সারাক্ষণই সুমি ততস্থ হয়েছিল। একটু পরে পরে শরীরের এখানে সেখানে হাত দিয়ে চমকে চমকে উঠছিল। বাসায় ফিরে আসার জন্য গাড়িতে ওঠার পর শেষ পর্যন্ত তার ভয়টা একটু কমল। তারা যখন গাড়ি করে রওনা দিয়েছে তখন অসম্ভব গরম। টুম্পার এরকম গরম দেখে অভ্যাস নেই, সে তরতর করে ঘামছে। ছোট খালা আর ছোট খালুও খবরের কাগজ দিয়ে নিজেদের বাতাস করতে করতে বলছেন, ইস রে, এ দেখি মানুষ মরা গরম। গাড়ি যখন ঘণ্টাখানিক গিয়েছে তখন টুম্পা একটু অবাক হয়ে দেখল হঠাৎ করে আকাশে মেঘ জমা হতে শুরু করেছে। একটু আগেই আকাশে কোনো মেঘের চিহ্ন ছিল না। এত তাড়াতাড়ি কেমন করে এরকম মেঘ এসে হাজির হয়েছে কে জানে। দেখতে দেখতে মেঘে আকাশ ঢেকে গেল।
কি মিশমিশে কালো মেঘ! টুম্পা অবাক হয়ে দেখে মেঘগুলো জীবন্ত প্রাণীর মতো আকাশে নড়ছে। টুম্পা তার জীবনে এরকম কালো মেঘ দেখেনি। আকাশ চিরে হঠাৎ বিদ্যুতের ঝলক নিচে নেমে এলো, আর সেই বিদ্যুতের আলোতে পুরো এলাকা যেন ঝলসে উঠল। একটু পর বজ্রপাতের গুরু গম্ভীর আওয়াজ ঘুম ঘুম করে দূর থেকে ভেসে আসে। সেই শব্দটি পুরো মাঠ, ঘাট, ক্ষেত, নদীর ওপর দিয়ে প্রতিধ্বনিত হয়ে ভেসে যায়। টুম্পা বলল, ও মাই গড, কি দৃশ্য, কি অসাধারণ দৃশ্য! ছোট খালু বললেন, এখন এক পাশলা বৃষ্টি হবে, দেখবে ঠান্ডা হয়ে যাবে পৃথিবীটা। ছোট খালু, গাড়িটা একটু থামাতে বলো না, একটু ভালো করে দেখি। সুমি আর রুমি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আব্বু, হ্যাঁ, থামাও না। ছোট খালু ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। ড্রাইভার সাথে সাথে রাস্তার পাশে গাড়ি থামালো। ছোট খালু গাড়ির দরজা খুলে দিতেই সবাই দুদ্দার করে গাড়ি থেকে নেমে যায়। আকাশের কালো মেঘ আরও মিশমিশে কালো হয়েছে। দিনের বেলাতেই যেন মনে হচ্ছে বুঝি অন্ধকার নেমে এসেছে। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে, সাথে সাথে মেঘের গর্জন। সামনে বিস্তীর্ণ মাঠ, তার পাশে একটা ছোট্ট নদী। নদীতে একটা ছোট মেয়ে একটা নৌকা লগি দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে। চারদিকে বিচিত্র একটা থমথমে পরিবেশ। মনে হতে থাকে বুঝি ভয়ানক কিছু ঘটবে। হঠাৎ করে একটা দমকা বাতাস ছুটে এলো। শুকনো খড়কুটো, পাতা, ধুলো, বালি উঠতে থাকে। কিছু পাখি তার স্বরে চিৎকার করতে করতে মাথার উপর দিয়ে উড়ে গেল। টুম্পা এক ধরনের বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। তার মাঝে হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করে। ছোট খালা চিৎকার করে বললেন, গাড়িতে, গাড়িতে! সুমি বলল, আম্মু, বৃষ্টিতে ভিজি। রুমি বলল, হ্যাঁ আম্মু, প্লিজ। টুম্পা অবাক হয়ে ভাবল, মানুষ আবার বৃষ্টিতে কেমন করে ভেজে? ছোট খালা নিশ্চয় এরকম পাগলামো করতে দেবেন না। কিন্তু টুম্পা অবাক হয়ে দেখল, ছোট খালা বললেন, ভিজবি? যা। সুমি আর রুমি টুম্পার হাত ধরে আনন্দে চিৎকার করে বলল, চলো টুম্পা আপু, চলো। সুমি আর রুমির হাত ধরে টুম্পা যখন খোলা মাঠের দিকে ছুটে যেতে লাগলো, তখন সে হঠাৎ করে বুঝতে পারল কেন বৃষ্টিতে ভেজা এত আনন্দের। সারা জীবন সে দেখে এসেছে বৃষ্টি মানেই টিপটিপে ঠান্ডা, মন খারাপ করা স্যাঁতসেঁতে একটা ব্যাপার। অথচ এই বৃষ্টিটি একেবারে উদ্দাম, প্রবল, তীব্র, আর সবচেয়ে বড় কথা, মোটেও ঠান্ডা নয়। বৃষ্টির প্রথম ঝাপটাটা কেটে যাওয়ার পরই টুম্পা অবাক হয়ে দেখল এটা খুব মজার এক ধরনের বৃষ্টি। ঝমঝমে বৃষ্টি, তাদের শরীর ভেসে যাচ্ছে অথচ ঠান্ডা লাগছে না। এটা কি বিচিত্র অনুভূতি! রুমি আর সুমি নিশ্চয়ই বৃষ্টিতে ভিজে অভ্যস্ত। তারা মাঠে নাচানাচি করে ছুটতে লাগলো, চিৎকার করে গাইতে লাগলো, আই বৃষ্টি ঝেপে, ধান দেব মেপে। টুম্পা প্রথমবার বুঝতে পারল কেন এই দেশের মানুষ বৃষ্টিকে এত ভালোবাসে। যে বৃষ্টি এত সুন্দর, তাকে কি ভালো না বেশে পারা যায়? সুমি টুম্পাকে ডাকলো, আসো টুম্পা আপু, আসো, এখানে নাচি। টুম্পার প্রথম প্রথম একটু লজ্জা করছিল, কিন্তু কিছুক্ষণের মাঝেই লজ্জা ভেঙে সেও ছুটোছুটি করতে লাগলো, চিৎকার করে গান গাইতে লাগলো। টুম্পা অবাক হয়ে দেখল বৃষ্টির মাঝে ছুটে যেতে যেতে অনেকগুলো বাচ্চা দাঁড়িয়ে গেছে। কয়েকজন বেশ ছোট, গায়ে একটা সুতাও নেই। রুমি, সুমি আর টুম্পাকে নাচানাচি করতে দেখে তারা কিছুক্ষণ দাঁত বের করে হাসল। তারপর তারাও নাচানাচিতে যোগ দিয়ে দিল। নাচানাচি করতে করতে তারা অনেক দূর চলে গিয়েছিল। হঠাৎ করে শুনতে পেল তাদের গাড়ির হর্ন বাজছে। ছোট খালা আর ছোট খালু নিশ্চয় ফিরে যেতে ইঙ্গিত করছে। সুমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো, আম্মু ডাকছে। রুমি বলল, আরও একটু থাকি, এরকম ফাটাফাটি বৃষ্টি বেশি হয় না। সুমি বলল, ঠিকই হয়, আমরা বিল্ডিংয়ের ভেতরে থাকি তো, তাই টের পাই না। টুম্পা বলল, অনেক মজা হয়েছে, আমি চিন্তাও করতে পারি নাই এরকম বৃষ্টির মাঝে ভেজা যায়। আমেরিকায় বৃষ্টিগুলো প্যাচ প্যাচে ঠান্ডা, পিট পিট করে পড়ে। আধা ঘন্টা দাঁড়িয়ে থাকলেও খালি নাকের ডগাটা ভিজবে। আর এটা কি চমৎকার বৃষ্টি, সারা শরীর পানিতে ভেসে যাচ্ছে। আবার হর্নের শব্দ হলো, তার সাথে এবার ছোট খালার গলা শোনা গেল,
চিৎকার করে ডাকছেন। টুম্পা বলল, চলো যাই। সবাই ভিজতে ভিজতে গাড়ির কাছে ফিরে এলো। ছোট খালু বললেন, ভেজা হলো? টুম্পা বলল, জি ছোট খালু, এত মজা জীবনে হয় নাই। ছোট খালা বললেন, এখন ঝটপট মাথা মুছে শুকনো কাপড় পরে নাও। গাড়ির ভেতরে কাপড় বদলাতে পারবে তো? পারবো ছোট খালা। কাজটা খুব সহজ হলো না, কিন্তু যখন সত্যি সত্যি তিনজনেই শুকনো কাপড় পরে বসেছে তখন নিজেদের এত ঝরঝরে লাগছিল যে সেটা আর বলার মতো নয়। গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে সুমি বলল, আম্মু খিদে লেগেছে। ছোট খালা বললেন, খিদে তো লাগবেই, এত ছুটোছুটি নাচানাচি করলে খিদে লাগবে না? কি খাবি বল, পরোটা শিক কাবাব নাকি ডালপুরি স্যান্ডউইচ? বাবুর্চি সব কিছু তৈরি করে দিয়েছে। রুমি বলল, বাবুর্চি ভাই জিন্দাবাদ। ওরা বাসায় পৌঁছালো রাত 12:30টায়। গাড়ি থেকে নেমে উপরে ওঠার সময় সবাই দেখল সিঁড়িতে একজন গুটিসুটি মেরে বসে আছে। টুম্পা একটু অবাক হয়ে এগিয়ে গেল। মানুষটি মাথা তুলে বলল, টুম্পা। টুম্পা অবাক হয়ে দেখল মানুষটি তার আব্বু। বৃষ্টির ঠিকানা উপন্যাসের 9 নম্বর পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।